মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং অবশ্যই প্রতিদিনের মতো সবসময়ের মতো আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকেন, মানুষ থাকেন যাদেরকে আমরা ভীষণ ভালোবাসি, যাদের কাজ আমরা দেখতে পছন্দ করি এবং আমরা চাই বারে বারে তারা স্ক্রিনে চলে আসুক যেন তাদেরকে দেখে আমাদেরও মন ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, তেমন একজন মানুষই আছেন আমার সাথে যিনি ভীষণ দর্শক নন্দিত জনপ্রিয় একজন অভিনেত্রী এবং আসলে সময়ে সময়ে তার মধ্যে যে পরিবর্তনগুলো আমরা দেখেছি আমরা কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করি এবং আরও চাই চরিত্রের মধ্য দিয়ে তার এই পরিবর্তনগুলো যেন আরও বেশি করে আমাদের সামনে চলে আসে। তার নতুন কাজগুলো নিয়ে গল্প হবে, পুরনো কিছু কাজ নিয়েও গল্প শুনবো, তার জীবনের গল্প শুনবো। আমাদের সাথে আছেন মডেল এবং অভিনেত্রী মাইমুনা মম। চলে যাচ্ছি তার কাছে। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে এত বড় একটা রচনা না বললেও হতো। কোথায় বললাম রচনা, কিন্তু একটু মিষ্টি একটা মানুষকে যদি একটু রচনা না বলি তাহলে তো আমাদের উপস্থাপকদের মন শান্ত হয় না। কিন্তু এটা আসলে বলতে চাই যে অনেকেই হয়তো আপনাকে বলে, আবার অনেকে হয়তো আপনাকে ভীষণ ভালোবাসে, পছন্দ করে, কিন্তু বলে না। আপনি তো সবার মধ্যে একদম খুব প্রাণবন্ত একজন মানুষ থাকেন, প্রাণোচ্ছল একজন মানুষ থাকেন, তো আপনাকে দেখে ভয় পাওয়ার তো কোনো রিজন নেই কারো না, কিন্তু আপনাকে অনেকেই পছন্দ করে, এটা কি আপনি জানেন? আমাদের আশেপাশে এমন অনেকেই আছে খুব পছন্দ করে আপনাকে। এখন সে যদি আমার সামনে থাকে তাহলে মেয়েরা কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, একটা ভাইব মেয়েরা বুঝতে পারে। সো সে যদি আমার সামনে থাকে তাহলে হয়তো আমি বুঝতে পারবো সে আমাকে পছন্দ করে। কিন্তু যদি ধরো তাকে আমি চিনি না, জানি না, বা সে আমার সারাউন্ডিংস নেই বা কখনো দেখা হয়নি, তাহলে একটু ডিফিকাল্ট। তাহলে আমি তাকে বলবো একটু সামনে এসে একটু বলতে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো অনেকেই সেই ভালোবাসার কথাগুলো প্রকাশ করে, লিখে, অনেক রকমের মন্তব্য লিখে, সেগুলো দেখলে আসলে তখন কি অনুভূতি হয় আপনার? সোশ্যাল মিডিয়াতে আমি সব থেকে বেশি যে টেক্সটটা পাই সেটা আমার পেজে বলো অথবা ইনস্টাগ্রাম, যে কোনো মাধ্যমে সব থেকে বেশি যে টেক্সট আমার আসে সেটা হচ্ছে গিয়ে বিয়ের প্রস্তাবটা। সেটা যখন আমি আনম্যারিড ছিলাম তখনও এবং এখনো আমি তোমাকে দেখাতে পারবো দুই একটা টেক্সট যে বিয়ে করেছি তো কি হয়েছে, ডাজন্ট ম্যাটার, তারা আমাকে উইলিংলি এখন বিয়ে করতে চায় আবার। সো এইগুলো। আচ্ছা, এই আমি না গল্পের প্রসঙ্গে আসলে একটা কথা বলতে ভুলে গেছি, এই প্রসঙ্গে আমি আরো আসছি, কিন্তু এই কোন মমো, এটা কেমন পরিবর্তন? আমি আসলে লাস্ট টাইম যখন দেখেছিলাম তখনও এরকম ভাবে আসলে ওয়েট লস করা হয়নি। এই ওয়েট লসের জার্নিটা আসলে কি ইন্টেনশনালি ছিল নাকি কোনো চরিত্রের জন্য? না, কোনো চরিত্রের জন্য না। প্রথমত যদি আমি একটু বলতে চাই যে সব জায়গায় আসলে সবসময় আমরা হয় কি মানুষের কথায় অনেক বেশি বায়াসড হয়ে যাই। যেটা মানুষ বলছে তোমাকে অনেক মোটা লাগছে, ঠিক আছে আমাকে শুকাতে হবে। মানুষ বলছে তোমাকে অনেক শুকিয়ে লাগছে, তোমাকে কি হয়েছে, তুমি খাচ্ছ না, ঘুমাচ্ছ না, রোগ হচ্ছে নাকি কোনো ডাক্তার দেখাও। এখন এটা যে সেই মানুষটার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার, তার মোটা থাকতে ভালো লাগে, তার শুকনা থাকতে ভালো লাগে, এই জিনিসটা না আসলে আশেপাশে মানুষদেরকে বোঝানো যায় না। তো যখন আমি হেলদি ছিলাম বা বাল্কি ছিলাম তখনও যখন আমাকে বলা হয়েছে যে তুমি শুকাও, তখনও সেই ব্যাপারটা আমি খুব একটা গুরুতর ভাবে নেইনি, কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে স্ক্রিনে মানুষ আমার অ্যাক্টিংটাই দেখবে। যতক্ষণ না পর্যন্ত এমন কোন একটা ক্যারেক্টার আমার কাছে আসছে যে ক্যারেক্টারের জন্য যদি আমি না শুকাই তাহলে ইনজাস্টিস করা হবে ক্যারেক্টারটার উপর, ততক্ষণ পর্যন্ত আসলে আমি এই ব্যাপারটাতে খুব একটা মাথা ঘামাইনি। আর ওয়েট লুজের জার্নিটা আসলে আমাকে ওয়েট কমাতে হবে, সবাই কমিয়ে ফেলছে, তারপর একটা নির্দিষ্ট ওজনে আসতে হবে, ক্যারিয়ারের একটা খুব বড় টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু না। আমার জাস্ট মনে হয়েছে যে আমি যদি একটু বেশিক্ষণ হাঁটি আমার কাছে অস্বস্তি লাগে, আমার কাছে মনে হয় আমি সিঁড়ি বাইতে আমার একটু প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে নিজেকে হেলদি রাখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুটাই আমার দরকার। এটা পুরোটাই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা পুরোটাই আমার ব্যাপার। এখন কেউ যদি এসে আমাকে বলেন যে আপনাকে আগেই ভালো লাগতো, আপনি মোটা থাকেন বা আরেকটু গেইন করেন, সেটা তো আমার আসলে খুব একটা বেশি কিছু যে যাবে আসবে না, হতে পারে সেভাবে ভাবতে পারে, কিন্তু আমার যে আসলে অনেক বেশি কিছু যাবে আসবে ব্যাপারটা এমন না। আপনি কিভাবে ভাবছেন সেটাই আপনার কাছে এক্স্যাক্টলি, এটা সবসময় আমার কাছে। ওয়েট লসের জার্নিটা নিয়ে যদি একটু শুনি, মানে কিভাবে আসলে আপনি কত কেজি, 18-20 কেজি কি কমেছে? হ্যাঁ,
অলমোস্ট হিউজ, মাই গড। হিউজ ট্রু। এটা কিভাবে সেই 4 জার্নিটা? মাসের একটা জার্নি ছিল। আমি এমন আসলে এটা কেন জিজ্ঞেস করছি, এমন অনেককেই আমি দেখি যে আমাদের বয়সী বা আমাদের থেকেও কম বয়সী অনেকেই অনেক ফ্রাস্ট্রেশনে থাকে, ডিপ্রেশনে থাকে এই বিষয়টা নিয়ে। তারা ওই প্রসেসটার মধ্য দিয়ে যেতে পারে না এবং তারা চিন্তাও করতে পারে না যে আসলে কোনটা করলে কি বেনিফিট হবে। সো Exactly. আপনার জার্নিটা আসলে কেমন ছিল? প্রথমত নিজের মাইন্ডটাকে সেট Set করা করতে হবে। যে আশেপাশের মানুষের কোনো কথা আমি কানে নিব না। দ্যাটস দ্য মেইন মোটো। কারণ তুমি যখনই আশেপাশের মানুষের কথা কানে নিতে যাবে গুরুত্ব দিব তখন যেটা তখন। হবে, তুমি ফার্স্ট দিন ডায়েট করলে ফার্স্ট দিন তোমার ফুড চার্ট ওয়াজ ভেরি পারফেক্ট। সেকেন্ড দিন যখন মানুষটা তোমার কাছে বললো যে হ্যাঁ 2 দিন খেলে কি শুকাবে নাকি, এই ধরনের একটা পিন মারা কথা যখন তোমার কাছে আসবে তখন তুমি অটো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, Right. তোমার মাথায় ঢুকে যাবে, তুমি কিছুই ওয়েটটা করতে লুজ পারবো করতে না। পারবে না হ্যাঁ। এবং তখন তুমি আবার গেইন করা স্টার্ট করবে ফ্রাস্ট্রেশনের কারণে। সো সব ভুলে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ইফ ইউ ফিল লাইক যে আমার একটু শুকাতে হবে, তখনই তুমি শুকাতে পারবা। রাইট। এছাড়া 10 জন 20 জন বলুক লাভ নেই। লাভ নেই। সো আমার কাছে মনে হয় তুমি যদি ওয়েট গেইন করতে চাও বা লুজ করতে চাও, হোয়াট এভার দ্য থিং ইজ, তোমাকে মেন্টালি অনেক বেশি স্টেবল থাকতে হবে এবং মেন্টালি স্ট্রিক্ট থাকতে হবে যে আই হ্যাভ টু ফলো দিস। কারো কোনো কথায় আমার উপর কোনো ইম্প্যাক্ট করবে না, নো ম্যাটার কে বলছে কথাটা আমাকে। শেষ। এটা মেইনটেইন করা ডিফিকাল্ট, কিন্তু যদি একবার কেউ মেইনটেইন করতে পারে সেটা ভীষণ সুন্দর একটা এটা বিষয় তুমি হবে। তখনই মেন্টাল করতে পারবে যখন তুমি মেন্টালি মাইন্ডটা আমি সেট সেট করে করতে ফেলবে। পারবো। দ্যাটস ইট। এবার একটু জীবনের গল্পে আসি। গত বছর তো বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন এবং নতুন একটা জীবন শুরু করেছেন নির্মাতা রাফায়েলের সঙ্গে। রাফায়েল ভাইয়ের সঙ্গে প্রায়ই দেখা হয় এবং আমি খুব মজা করে বলি যে ভাই আপনি প্রতিবার নামটা ভুলে যান, প্রতিবার আপনাকে নাম মনে করে দিতে হয়। তার সাথে আসলে আপনার জীবন কেমন যাচ্ছে এখন, নতুন জীবনটা আসলে কেমন? আমাদের নতুন জীবন খুবই কর্মব্যস্ততার মাঝখান হ্যাঁ, দিয়ে যাচ্ছে, দুজন- সত্যি কথা বলতে যেটা। সেই জায়গা থেকে আমার হাজবেন্ড একটু বেশি ব্যস্ত আছেন যেহেতু উনি একটা কর্পোরেটের সাথে যুক্ত আছেন। সো সেই জায়গা থেকে আসলে এখন একটু দেখা যাচ্ছে আমরা সারাক্ষণ কাজ নিয়েই কথা যার বলছি, যার মতো কাজ নিয়ে। হ্যাঁ, কাজ নিয়েই আছি সারাক্ষণ। অন্য দিক থেকে আমি আমার সংসার জীবনটাতে আসলে উপভোগ একটু করছেন। আরাম পাচ্ছি, মজা পাচ্ছি। বাহ। যখন মন চাচ্ছে রান্না বান্না করছি, আমার শ্বশুরের সাথে আমরা থাকছি। সো এটা আমি খুব এনজয় করি যে সন্ধ্যার সময় বাবার সাথে চা খাওয়া বা সুইট। বাবার সাথে গল্প করা। সো ইয়া, আই এম লিভিং ইট অ্যাকচুয়ালি। আপনার কোন রান্না আপনার শ্বশুর খুব পছন্দ করে, বা রাফায়েল ভাইয়ের কথাই যদি বলি কোন রেসিপিটি খুব লাইক করে সে? মোটামুটি আসলে এখন পর্যন্ত আমার শ্বশুর বাড়ির কারো কাছ থেকে আমি আমার রান্না নিয়ে কোনো Negative complaint কিছু না। কিচ্ছু বাহ। পাইনি। যদি আমি ভুল না করি আমার বাবা সম্ভবত আমার গরুর মাংসটা খুব পছন্দ করেন, কারণ বাবা আমার চাচা শ্বশুর যারা এই সাইডে সবাই গরুর মাংস খুব প্রিয়, খুবই পছন্দ তাদের। সো তাদের মন গলানোর উপায় হচ্ছে গরুর মাংস আর রান্না, এই গরুর দুটো মাংসটা। তুমি Specially গরুর অন্য মাংস। কিছু যা খাওয়াও সেটা ওকে, বাট হ্যাঁ। গরুর মাংসটা যদি ভালো হয় তুমি পাস একদম করে পাস গেছো, করে গেলাম। একদম পাস করে গেছো। বাহ, চমৎকার। সো গরুর মাংসটা আর রাফায়েলের হচ্ছে কাবাব, আমি যে কাবাবই বানাই ওটা তার খুব পছন্দের। সেই সাথে গাজরের হালুয়া, কাস্টার্ড, এই গরুর dessert মাংস, item গুলো। চিংড়ি, মোটামুটি। বাহ। এবং এই যে আপনি এই যে এখন জীবনের যেই পর্যায়ে আছেন সেটাও আপনি উপভোগ করছেন, কি সুন্দর করে আপনি সেটা বলছেন। এবং একটা নারী যখন আসলে সেই শান্তির জায়গাটা, ভালো লাগার জায়গাটাও গর্ব করে বলে, সেটা কিন্তু আরেকজনকে দেখতেও মানে সুন্দর লাগে, ভালো লাগে, আরেকজনের কাছে সুন্দরভাবে পজিটিভ ভাবে চলে Exactly. যায়। এবং ওই জায়গাটা আসলে আমি বলবো যে একটা নারীরই আসলে বানিয়ে নিতে হয়। আমাদের সমাজটা এখনো ওই জায়গাটাতে পৌঁছায়নি যে আমরা রেডিমেড সবকিছু পাবো। ডেফিনেটলি। সেটা মায়ের বাড়ি হোক, সেটা শ্বশুর বাড়ি হোক, যে কোনো সেটা জায়গায়। আমাদের কাজের জায়গা হোক। সো জায়গাটাকে তুমি কিভাবে তোমার মতো মতো করে। এনভায়রনমেন্ট করে নিজের মেন্টাল পিস বজায় রেখে কাজ করে যাবে, সেটা আসলে পুরোটাই তোমার ব্যাপার। সত্যি। মানে আমাদের এটা বলতে আমার কষ্ট হচ্ছে যে আমাদের সমাজ এতটা অ্যাডভান্স না এখনো যে তোমাকে সবকিছু রেডিমেড করে দিয়ে যাবে এন্ড তুমি জাস্ট গো উইথ দ্য ফ্লো। তোমার জায়গাটা তোমাকে তৈরি করে করতে নিতে হয়, হবে। গড়তে এটা কেউ হয়। 6 মাসে করতে পারে, কেউ 1 বছরে করতে বা পারে, কারো সারা জীবনও বা কখনো লাগতে পারে, সেটা পারে, আসলে exactly. যার আবার যার কারো life। মনে হতে পারে যে আমি করতে করতে টায়ার্ড, আমি এখন আর সেটাও- করব না, সেটাও হতে পারে। সেটাও হতে পারে। বাহ, চমৎকার, সুন্দর করে বলছিলেন। তবে এবার কাজের গল্পে ফিরবো। Please. একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকটা নিয়ে আসি। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার,
এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে আছেন ভীষণ আমার প্রিয় একজন অভিনেত্রী মাইমুনা মমো। চলে যাচ্ছি তার কাছেই। এবার তো কাজের গল্প শুনতেই চাই এবং একটা ঈদ তো চলেই গেল। কোরবানির ঈদ নিয়ে আসলে এখন থেকে তো অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে, কোন কোন সিনেমা মুক্তি পাবে, নতুন কি কি কাজ আসবে। তো আমরা অনেক দিন ধরে একটা বহুল প্রতীক্ষিত সিনেমার কথা তো বলতেই পারি, বনলতা সেনের কথা। সেখানে শুনেছি অনেক দিন ধরেই রিলিজ পাবে, রিলিজ পাচ্ছে, সব প্রিপারেশন চলছে, কিন্তু আমরা আশাহত হয়েছি, রিলিজ পাইনি। এবার শুনছি এই কোরবানির ঈদে বনলতা সেন মুক্তি পাচ্ছে। আদৌ কি পাচ্ছে, নাকি এবারও আমরা মন খারাপ করে বসে থাকবো? এটা রিলিজ কবে পাচ্ছে সেটা নিয়ে আসলে আমি কনসার্ন না। এই সিনেমাটা কে যদি কেউ সিনেমা বলে তাহলেও সে জায়গায় আমার একটু ভুল আছে। ইটস আর্ট পিস। সো আর্ট পিসটা যখন আসলে হলে দর্শককে আমরা দেখাতে চাই বা ডিরেক্টর যিনি তিনি যখন দেখাতে চান দর্শক তখনই দেখবে। আর্ট পিসের এটা আমি কেন বলছি, কারণ আমি যতদিন এই সিনেমাটার সাথে যুক্ত ছিলাম বা আমি যে চরিত্রটা ধারণ করেছিলাম, আমার একদম আমি লিখে দিতে পারবো, আমি সহ আমার যারা সহশিল্পী ছিলেন সবাই ওই চরিত্রটা থেকে বের হতে তাদের 1 থেকে 1.5 মাস সময় লেগেছে। এবং বনলতা সেনের শুটিং আমার যেদিন শেষ হয়েছে, তারপর যখন আমি ডাবিং শেষ করেছি, তারপর 1.5 মাস আমি কোনো কাজ করতে পারিনি। কোনো কাজ আমার পছন্দ হয়নি, কোনো স্ক্রিপ্ট আমার ভালো লাগেনি, কোনো কাজ করতে গেলে সেই জায়গাটার এনভায়রনমেন্ট আমার মনে হয়েছে আচ্ছা এটা হচ্ছে নাকি এটা হচ্ছে, আমি কম্পেয়ার করছি না, আমি জাস্ট এনভায়রনমেন্টটা বলছি। মানে কিছু কিছু কাজ তুমিও করতে গেলে দেখবে তোমারও একদিন একটা শো করার পর মনে হবে যে তুমি হয়তো তোমার ক্যারিয়ারের বেস্ট শোটা করেছো, পরের দিন শোটা করতে গেলে মনে হবে হ্যাঁ আবার মোটামুটি মাঝামাঝি সোসো যাচ্ছে। সো বনলতাটা নিয়ে না, আসলে বনলতা সেন নিয়ে আমাদের এক্সপেকটেশনের থেকে রেসপেক্টটা অনেক বেশি। অ্যাজ আ আমি যদি মুভির জায়গা থেকে সরিয়ে জিনিসটাকে চিন্তা করি, বনলতা সেন পুরোটাই আমার কাছে একটা ছবি যেটা হাতে আঁকা, ডিরেক্টরের প্রত্যেকটা ফ্রেম ডিরেক্টরের হাতে আঁকা, এবং সেখানে চরিত্রগুলো যারা ছিলেন চরিত্রগুলো হাতে আঁকা। চরিত্রগুলোর চলন বলন, কথা, চরিত্রগুলোর এক্সপ্রেশন, চরিত্রগুলোর কান্না, চরিত্রগুলোর হাসি, প্রত্যেকটা চরিত্র আসলে আলাদা করতে পারবে ব্যক্তি মানুষটা। আমি আমার লাবণ্য দাশগুপ্ত চরিত্রটাকে আলাদা করতে পারবো, যিনি জীবনানন্দ দাশের চরিত্র অভিনয় করেছেন খায়রুল বাশা, সে তারটা আলাদা করতে পারবে। সো ওই ডিলেমাটা কিন্তু আমাদের সব আর্টিস্টদের হয়েছিল আফটার শুটিং, যে আচ্ছা ঠিক আছে হয়তো অন্য আরেকটা কাজে গিয়ে ডেলিভারিটা হয়তো ওই রকম হয়ে যাচ্ছে, বা একটু থাকে না আঞ্চলিক কাজ করতে গেলে শুদ্ধ ভাষাটা চলে আসছে। সো ওই প্রবলেমটা আমরা সবাই ফেস করেছি। আর রিলিজের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ একটা ডিরেক্টর যখন প্ল্যান করে আসলে তার ক্রিয়েশনের ক্ষেত্রে, সেটা আসলে আমার মনে হয় পুরোটাই তার উপর ছেড়ে দেওয়া উচিত। তিনি কখন সেটা দেখাতে পছন্দ করবেন দর্শককে। তবে এতটুকু আমি আমার জায়গা থেকে বলতে পারি, দর্শক হলে গিয়ে ছবির থেকে একটা আর্ট পিস দেখবেন, এতটুকু আই ক্যান গ্যারান্টি। সেটাই। এবং আসলে 7-8 বছর তো হয়ে গেছে এই কাজের সঙ্গে। 7-8 বছর বলতে স্ক্রিপ্টে যদি আমি ভুল না করি, উজ্জ্বল ভাই সম্ভবত 8টা কি 9টা ড্রাফটিং করে তারপর আমরা ফাইনাল শুটে গিয়েছি। ইনফ্যাক্ট হ্যাঁ, যদি আমি ভুল না করি 8টা 9টার বেশিও হতে পারে। আমার এখন মনে হচ্ছে 8টা 9টার বেশিও হতে পারে। আচ্ছা, তো এই যে বিগত বছরগুলোতে কিন্তু সিনেমার একটা ধারা আমরা দেখছি, বেশ যেই সিনেমাগুলোই সিনেমা হলে রিলিজ পাচ্ছে সবাই আসলে দর্শকেরা উৎসাহ নিয়ে যাচ্ছেন, দারুণভাবে ব্যবসা সফলও করছে এই সিনেমার, এই ঈদের সিনেমার কথাগুলো যদি আমরা বলি। তো কোরবানি ঈদে যদি রিলিজ নাও হয় বা আগামীতে যখনই রিলিজ হবে, সেই সময় যেই সিনেমাগুলো আসলে সেই সাথে রিলিজ হচ্ছে কতটা সময় সাপেক্ষ বা যথার্থ বলে মনে হবে আপনার? কেননা বেশ আগে একটা শুটিং হয়েছে, সময়েরও তো একটা কথা বলে। এই কয়েকটা বছরে দর্শকদের টেস্টও তো অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি বললাম আমি এটাকে আসলে সিনেমা বলি না, এটাকে আমি একটা আর্ট পিস বলি। কারণ হচ্ছে গিয়ে আর্ট পিস কখনো পুরাতন হয় না। তুমি
মোনালিসাকে কখনো পূরণ না, করতে never. পারবে না আসলে। অপুর সংসারকে তুমি কখনো না। পুরনো ছবি বলতে পারবে না। সো সেই জায়গা থেকেই আমার এই কথাটা আচ্ছা। বলা। আর যদি আমি বলি যে সমসাময়িক যে সিনেমাগুলো হচ্ছে সেই সিনেমার সাথে বরুণলতা সেন কতটুকু ফাইট করবে, এটা আসলে ফাইটের জায়গাটাতে আলাদা। না, ফাইটের জায়গাটা তো একদমই না, কারণ কমার্শিয়ালি আমরা যেভাবে সিনেমা দেখি বা এখন দেখছি সেই জায়গার সাথে আসলে এটা যখনই রিলিজ পাক এটার বিজনেস আমার মনে হয় না যে খুব একটা হ্যাম্পার করবে বা যেমনটা আপনি বলছিলেন যে যারা প্রকৃতভাবে আসলে কোনো শিল্প দেখতে চায় তারাই Exactly. সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবে। সিনেমাটা ডেফিনেটলি দেখবে। এবার কি আপনি হলে গিয়ে কোনো সিনেমা দেখেছেন? হ্যাঁ, কোনটা আমি কোনটা দেখেছি দেখেছেন? বনলতা এক্সপ্রেস। আর আর কোনটা বনলতা দেখা হয়েছে? এক্সপ্রেসটাই কেমন আমার দেখা লেগেছে? হয়েছে। খুবই ভালো লেগেছে, কিন্তু সমস্যা একটু যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তো আসলে উপন্যাসটা পড়েছি। কিছুক্ষণ So, উপন্যাস কিছুক্ষণ উপন্যাসটা আমার পড়া হয়েছে। তো উপন্যাস থেকে যখন আমরা একটা Adaptation থাকে বা একটা সিনেমা বানাতে চাই, অনেক Right. কিছুই কিন্তু চেঞ্জ হ্যাঁ, করতে হয়। হ্যাঁ। ওটা ছাড়া, ওইটুকু ছাড়া আমার কাছে মনে হয়েছে যতক্ষণ আমি স্ক্রিনে দেখেছি আমি মুগ্ধ হয়ে এক একজনের অভিনয় দেখেছি। সত্যি। মানে শামীমা আপার অ্যাক্টিং নিয়ে যদি আমি Oh my বলি, God. ও মাই গড, আমি লিটারালি বনলতা এক্সপ্রেস দেখার পর আমার একদিন শামীমা আপার সাথে শুট, দেখা আমি হয়েছে। শামীমা আপাকে গিয়ে একটা টেকনিক জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে এই কাজটা করেছো, এটা একটু আমাকে টেকনিকটা শিখাও। তিনি যখন expression স্ক্রিনে এর। এসেছেন আমি না চোখ সরাতে পারিনি। এবং আমার কাছে মনে হচ্ছে শামীমা আপার পুরোটা টাইম জুড়ে স্ক্রিনে থাকার দরকার। মানে আমার আসলে এটা মনে হয়েছে। মোশাররফ ভাই ট্রিমেন্ডাস, চঞ্চল ভাই ট্রিমেন্ডাস, বাঁধন আপু, মমো আপু, একটা ছোট্ট কামরার মধ্যে মমো আপু বসে, মমো আপুর কোনো মুভমেন্ট নাই, তারপরও যে এক্সপ্রেশন থ্রোয়িং, অ্যাক্টিং। পিচ্চি যে ছোট্ট বাচ্চাটা ছিল তার এক্সপ্রেশন, মানে উইটিনেস সবার। লাস্টে এজাজ ভাই এন্ড ফারুক ভাই যে 30 সেকেন্ড Cameo গুলো ছিল, হেলিকপ্টার দারুণ একটা ছিল। শট, শ্যামলের অ্যাক্টিং, মানে আসলে কাটটা রেখে কাটটা বলবো, দুই একটা নাম মনে মিসিং হয়ে যাবে। যেমন সাবিলার অ্যাক্টিং আমি বলি, রাজের অ্যাক্টিং বলি, যে বললাম যে দুই একটা নাম মিসিংও হয়ে যেতে পারে। মানে ট্রিমেন্ডাস, দ্যাট ওয়াজ আ ট্রিমেন্ডাস মুভি। এবং তানিম ভাইকে আসলে এটার জন্য না অনেক বড় একটা ক্রেডিট দেওয়া উচিত, কারণ উনি যে এত স্টার কাস্ট নিয়ে এটা এরকম একটি প্রজেক্ট আসলে project করা এবং একটা ডেডলাইনে Hats off, সেটাকে really. হলে পৌঁছে দেওয়া এবং দর্শকের গ্রহণযোগ্যতা, টু গুড। উনি করে দেখিয়েছেন আসলে, উনি করে দেখিয়ে দেখিয়েছেন, দিয়েছেন সত্যি। আগে যেমন করে দেখিয়েছেন আগের ঈদেও, এবারও করে এবং উৎসবে আমাদের- করেছেন, এবারও এবং আমাদের দেখিয়েছেন। প্রত্যাশা এভাবে অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যে যাচ্ছে। প্রতি ঈদেই আমরা এখন এরকম কোনো কাজ Exactly. চাই। এরকম গল্প Massive কিছু নির্ভর, একটা, হ্যাঁ। গল্প নির্ভর। কপি পেস্ট তো ভাই তুমি বাসায় বসে ল্যাপটপেও দেখতে পাচ্ছো। True. তো কপি পেস্টটা না দেখে একটু অরিজিনালটা দেখি না, আমরা তাই বাংলার চাই। যে অরিজিনটা, সেই স্বাদটা আমরা সেই নিতে স্বাদটা চাই। আমরা একটু নেই। এবং আপনার আরেকটি কাজ নিয়ে আমি একটু গল্প শুনতে চাই। গত মাসে যেটা রিলিজ পেয়েছে সেই নাটকটির নাম যতটুকু আমার মনে আছে দুই মানুষ এক জীবন। right. এবং একটা আমি পোস্টার দেখছিলাম যে রেল লাইনে এক পাশে আপনি বসে আছেন, আরেক পাশে দোয়েল, অভিনেত্রী দোয়েল বসে জি। আছে। কেমন অভিজ্ঞতা হয়েছে এবং কেমন রেসপন্স পাচ্ছেন এই কাজটি নিয়ে? এই কাজটা আসলে বেসিক্যালি আমরা নারী দিবসকে কেন্দ্র করে কাজটা মার্চে, করা, হ্যাঁ। মার্চে করা। এবং এই কাজটার স্টোরিটা যখন আমার কাছে আসে, দ্যাট ওয়াজ আ শর্ট ফিল্ম ওকে। বেসিক্যালি। তো যখন আমার কাছে স্টোরিটা আসে তখন আমি স্টোরিটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রত্যেকটা ঘরের গল্প, এটা জাস্ট প্রত্যেকটা ঘরের গল্প, প্রত্যেকটা মেয়ের গল্প। এবং এই গল্পটাতে তুমি কখনো আলাদা করতে পারবে না যে তুমি কোনো কর্পোরেটের সিইও, নাকি তুমি কারো বাসায় কাজ করছো, নাকি তুমি একজন গার্মেন্টস কর্মী। প্রত্যেকটা মেয়েরই যে একটা সার্টেন টাইমে গিয়ে সংসার জীবনে ঢোকার পর তার পার্টনারের কাছ থেকে তার যে প্রত্যাশাটা এরকম কাঁচের গ্লাসের মতো ভেঙে যায়, এবং তখন যে অনেক কিছু চারপাশ থেকে সারাউন্ডিংস বলো বা কিছু অকারেন্স বলো, সেই জিনিসগুলো ঘটে, সেটার পেছনে যে একটা মেয়ে কতটুকু কোয়ালিফাইড ডাজন্ট ম্যাটার, তোমার হাজব্যান্ডও সেই জিনিসটা কেয়ার করে না। এই গল্পটা আসলে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি যে আচ্ছা, প্রত্যেকটা সেক্টরে তুমি যত পরিমাণের স্টাবলিশ থাকো না কেন, তুমি যত পরিমাণের এলিজিবল থাকো না কেন, ডাজন্ট ম্যাটার, ইউ আর আ গার্ল। সোসাইটি ওইভাবেই তোমাকে দেখছে। একটা পুরুষ এখনো বিয়ে তোমাকে করা মানে সেটা ধরেই নিচ্ছে যে তুমি তার একদম কেনা একটা শোপিস,
সে তোমাকে যেভাবে ট্রিট করবে করছে। তোমাকে সেভাবেই চলতে হবে। ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। সো ওইটাই আমরা দেখানোর চেষ্টা করেছি যে বাহ। দুটো মানুষ দুটো সোসাইটিতে বিলং করে, একটা কিন্তু- সোসাইটি খুব হায়ার, একটা সোসাইটি খুব লোয়ার, Lower। বাট ডাজন্ট ম্যাটার, দে আর লিভিং দ্য সেম লাইফ এক অ্যাকচুয়ালি। জীবন, এটাই আসলে বলা হয়েছে এবং ভীষণ হ্যাঁ। ভালো লাগার একটা বিষয় যে আসলে এখন নারী কেন্দ্রিক এই গল্পগুলো এভাবে আমাদের সামনে আসছে, যেখানে নারীর জীবনের গল্প বলা হচ্ছে, সেটা আসলে ভীষণ ভালো লাগার। এবং মম আপু খুব ভালো লাগলো, চমৎকার একটা আড্ডা দিলাম, প্রাণ Thank খুলে গল্প you. করলাম মনে হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এখন অনেক ভালো ভালো কন্টেন্ট হচ্ছে আমাদের চারপাশে, আসলে স্কোপও অনেক বেশি, মিডিয়াও অনেক বেশি, কিন্তু এই ভালো ভালো কন্টেন্টের মাঝখানেও এমন কিছু কন্টেন্ট ঢুকে যাচ্ছে যে কন্টেন্টগুলো আসলে আমাদের সংস্কৃতির জায়গা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসছে, আমাদের অডিয়েন্সকে সরিয়ে নিয়ে আসছে। সো এতটুকু একটু মাথায় রেখে যদি আপনারা বাছাই করেন যে আপনারা কোন কন্টেন্টটা দেখবেন ফ্যামিলি সহ বাচ্চাদেরকে নিয়ে, তাহলে মনে হয় আমাদের যে কাজগুলো আমরা করে যাচ্ছি, যে কাজগুলো ভালো লাগার জন্য করে যাচ্ছি, সে কাজগুলো ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, এবং আগামী কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা Thank you থাকছে। so much. আজকের মতো বিদায় নিচ্ছি। শিওর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন মেরিল মিটস অফ বার্ড ক্যাফে লাইভ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।